এটি হলো সেই ফাঁসির মঞ্চ। ডক্টর বিধানচন্দ্র রায়। এবার যে সেলটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো নেতাজি সেল। এখনো অনেক কাজ বাকি। কিভাবে এখানে নির্মমভাবে তাদের অত্যাচার করা হতো, এরকম মর্মান্তিক দৃশ্য দেখাও খুব কষ্টকর। ও বাবা, বেশ বড়। যখন প্রবেশ করছি সত্যি গাটা কিন্তু ছমছমে হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বুলেটের টুকরো, গুলির বুলেটের টুকরো, এটাও বুলেটের টুকরো। এটি একটি স্টেন গান, ফার্স্ট টাইম দেখলাম। এই মিউজিয়ামটি কিন্তু বেশ বড় মিউজিয়াম। তো নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকে আমি এসেছি আলিপুরের জেল মিউজিয়ামে। এটি কিন্তু আগে কিন্তু জেল মিউজিয়াম ছিল না, এটি কিন্তু আলিপুরের জেল ছিল। এই আলিপুর জেলে কিন্তু আগে সব স্বাধীনতা সংগ্রামী যেসব যোদ্ধারা যারা ছিলেন, বীর যারা ছিলেন, তাদের কিন্তু এখানে রাখা হয়েছিল। এখানে কিছু কিছু স্বাধীনতা সংগ্রামীদেরকে কিন্তু ফাঁসিও দেওয়া হয়েছিল। তা আজকে আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, এসে দেখবো যে এখানে কিরকম সব কক্ষগুলো রয়েছে, সেলগুলো রয়েছে, জেলগুলো রয়েছে, যেটা আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তা চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে এখানে আসছি আর কখন খোলা থাকে সেটা কিন্তু সব বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তা চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাজরা মোড়, ওই হাজরা মোড় থেকে কিন্তু বাদিকে এসে এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, এই রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে যেতে হবে। আপনারা পারলে বাইকেও যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, টোটো অটো করেও যেতে পারেন। ব্রিজ ধরে সোজা উপর উঠে আসবেন, উঠে এসে দেখবেন এই যে ব্রিজটা নিচে এইভাবে নেমে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে আলিপুরের জেল মিউজিয়ামটা। এরকম ফাইনালি চলে এসেছি আমরা আলিপুর জেল মিউজিয়ামে। এই হলো সেই মিউজিয়ামটা। এটা হলো এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট থেকে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হবে এবং টিকিট কাটতে হবে। টিকিট মূল্য কত আছে সেটা আমি একটু পরে জানাচ্ছি আপনাদের। ভেতর থেকে এন্ট্রি করবেন। এই হলো সেই মিউজিয়ামটি। এন্ট্রি করে কিন্তু ভিতরে আছে টিকিট কাউন্টার ঘর। অনলাইন টিকিট কেটে নিলাম, দুজন আছি আমরা। তো এখানে টিকিট কেটে চেক করিয়ে কিন্তু ভিতরে এন্ট্রি করতে হবে। এই হলো তার প্রবেশ পথ। আমরা এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাতে কিন্তু আমরা দেখতে পারবো হলো ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ, বিধানচন্দ্র রায়ের কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। সব কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু দেখা যাবে। এর ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে সব কক্ষগুলো আমরা দেখতে পাবো। তার পাশেই রয়েছে কিন্তু এর একটি কক্ষ। এই কক্ষে কিন্তু ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের পাশে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি কিন্তু 15 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত কিন্তু এখানে ছিলেন। তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ দেখার পর তোমাদের নেতাজি কক্ষ দেখতে গেলে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু সোজা উপরে উঠতে হবে। উপর থেকে উঠে এসে এখানে কিন্তু আরো কয়েকটি সেল রয়েছে। এবার যে সেলটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো নেতাজি সেল। এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত।
আপনারা আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা কিন্তু এই কিওয়ার্ড কোডটি স্ক্যান করেও কিন্তু আপনারা অডিও কোডে কিন্তু অডিও গাইডে আপনারা কিন্তু সব ডিটেলস জানতে পারবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের ঠিক পাশেই রয়েছে কিন্তু চিত্তরঞ্জন দাসের সেল। তিনি 14শে ফেব্রুয়ারি 1922 থেকে কিন্তু 9ই আগস্ট 1922 পর্যন্ত কিন্তু এই সেলে এখানে ছিলেন। তার পাশে রয়েছে কিন্তু যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। তিনি 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 পর্যন্ত কিন্তু এখানে ছিলেন। আপনাদেরকে দেখাবো ফাঁসির মঞ্চ, যেখানে কিন্তু এখানে আসামিদেরকে ফাঁসি দেওয়া হতো। নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, এই কক্ষে ঢোকার ডান দিকে তার ঠিক পাশেই রয়েছে কিন্তু ফাঁসির মঞ্চ যাওয়ার রাস্তা। এটি হলো সেই ফাঁসির মঞ্চ। আসামি যখন মারা যেত, মারা যাওয়ার পর কিন্তু বডিটা নিচে পড়ে যাওয়ার পর কিন্তু এই কাছের এই যে জায়গাটা রয়েছে এর ভেতর থেকে ঢুকে কিন্তু বডি নিয়ে আসা হতো। আসামিদের ফাঁসি দেওয়ার পর যখন বডি এখান থেকে নিয়ে আসা হতো, এই হলো একটি অটোস্পাই রুম। এই রুমে কিন্তু ভিতরে আসামিদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হতো যে আসামি মারা গেছেন কিনা। এই হলো সেই রুমটি। তার পাশেই দেখবেন একটা রয়েছে কন্ডিনেশন রুম। আসামিদের যখন ফাঁসি দেওয়া হতো তখন কিন্তু আসামিদেরকে এই রুমে এখানে রাখা হতো এবং আসামিদেরকে তখন এই রুমে রেখে তাদের শেষ ইচ্ছা কি সেটা জানা হতো, তারপরে কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এর ভিতরেই কিন্তু আছে দীনেশ গুপ্তের একটি কক্ষ। এখানে কিন্তু দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই কক্ষটা হয়েছে সবচেয়ে বড় কক্ষ। এটি হলো সেই ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চে ঠিক এই দিকে দেখতে পারবেন একটি কক্ষ রয়েছে, ঠিক ওপরে যে রয়েছে কয়েকটা জানলা রয়েছে। এখানে যাদের ফাঁসি দেওয়া হতো তাদের সহবন্দী যারা ছিলেন তারা কিন্তু এই জানলা দিয়ে কিন্তু সব ফাঁসির দৃষ্টিটা কিন্তু ওরা দেখতে পারতেন এখান থেকে। আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন এসে কিন্তু আবার বাদিকেও দেখতে পারবেন একটি নেহেরু সেল। এই নেহেরু সেলে কিন্তু জওহরলাল নেহেরুকে কিন্তু রাখা হয়েছিল। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো সেই নেহেরু সেল। এখানে কিন্তু জওহরলাল নেহেরুকে কারাদণ্ড করে রাখা হয়েছিল। জওহরলাল নেহেরুকে 7ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে রাখা হয়েছিল। পাশেও কিন্তু আরেকটি সেল দেখতে পারবেন। নেহেরু সেলের ঠিক পাশে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে এই সেলে কিন্তু রাখা হয়েছিল। নেহেরু সেলে যখন জওহরলাল নেহেরু ছিলেন তখন কিন্তু এখানে একটি মূর্তি রয়েছে এবং একটি বসার মতন জায়গা রয়েছে। ঠিক এই জায়গাতেই কিন্তু ইন্দিরা গান্ধী আসতেন জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করতে। নেহেরু সেল দেখার পর ঠিক ডান দিকে দেখতে পারবেন এটি লাইব্রেরি বা সেমিনার হল।
এই যে লাইব্রেরি বা সেমিনার হল যেটা আছে, এখানে কিন্তু প্রাচীন সেই পুরোনো দিনের ইতিহাস, স্বাধীনতা আমলের যেসব ছবি রয়েছে, যা যা রয়েছে সব কিন্তু এখানে কিন্তু লেখাও আছে, প্লাস ছবিও রয়েছে। আপনারা এখানে এসে কিন্তু দেখতেও পারেন, পুরোটাই এসিও আছে, আপনাদের অসুবিধা হবে না দেখার জন্য। যারা এখানে আসবেন আলিপুর জেল মিউজিয়ামে ঘুরতে, তাদের ওয়াশরুমের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে, এই ঘরটার নাম হলো দীপান্তরের বন্দি জীবন। এই ঘরটি ঠিক এই সাইডে যে রাস্তাটা ঢুকছে, এই হলো ওয়াশরুম, শৌচালয়। এটি হলো সেই ওয়াশরুমের ঠিক পাশেই কিন্তু দেখতে পারবেন একটি রয়েছে তাৎকাল ওয়েভিং রুম। এখানে কিন্তু কারাগারে যে বন্দীরা যারা ছিলেন তাদেরকে কিন্তু এখানে দিয়ে তাদের কাজ করানো হতো। এখানে কিন্তু মোট 7টি কিন্তু মেশিন রয়েছে পরপর। এখানে যে আমি দেখতে পাচ্ছি 7টি মেশিন রয়েছে। চলুন একবার দেখাই আপনাদেরকে কিভাবে তারা কাজ করতেন, সেটাই একবার দেখাচ্ছি। ডেমোর উপর একটা রয়েছে এখানে। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, দীপান্তরের বন্দি জীবন। এখানে একটি মূর্তি রয়েছে, যেটা রয়েছে আন্দামানের সেলুলার জেলে বন্দীদের ওপর যে প্রায় নির্মম অত্যাচার চলতো, চাবুক প্রহার চলতো, তার একটা ভঙ্গি এখানে একটি দেওয়া রয়েছে। দেখুন কিভাবে এখানে নির্মমভাবে তাদের অত্যাচার করা হতো। এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো আন্দামানের সেলুলার জেল। আন্দামানের যে সেলুলার জেলটি আছে সেটি কিন্তু এরকমইভাবে তৈরি। এই যে ওয়াচ টাওয়ারটি রয়েছে দীপান্তরের বন্দি জীবন, এর উপরে এবার ওঠা যাক। এখানে সিঁড়ি করা হয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। এটি দেখার পর দীপান্তরের বন্দি জীবন, এটি দেখার পর এবার আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে আর কি কি এখানে দেখার জিনিস আছে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই ওয়াচ টাওয়ারটির পাশেই আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটি হলো মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত যে বোমা অনুসরণের যে বোমটি রয়েছে, তার একটা প্রতিরূপ এখানে তৈরি করা হয়েছে। এই পাশে দেখতে পারবেন অনেকগুলো যাওয়ার রাস্তা রয়েছে, মানে কয়েকটি সেল রয়েছে, সেলে যাওয়ার রাস্তা রয়েছে। এখানে রয়েছে সেল নাম্বার 1 আর 2। এই সেল নাম্বার 1 আর 2 তে কি আছে একবার আপনাদেরকে দেখাই দিই। ভিতর থেকে প্রবেশ করলাম, প্রবেশ করে কিন্তু এখানে কয়েকটি সেল রয়েছে, উপরেও রয়েছে নিচেও রয়েছে। সেল 1 হয়তো নিচেরটা পুরোটাই সেল 1, উপরটা হয়তো পুরোটাই সেল 2 হতে পারে, আমার অতটা আন্দাজ নেই, তবু আপনাদের বলছি। নিচের জায়গাটি আপনাদেরকে দেখালাম, কিন্তু উপরে যাওয়ার রাস্তাটা এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই দুঃখিত উপরে যেতে পারলাম না। এখানে আপনারা দেখতে পারবেন 4 নম্বর সেল করা হয়েছে পুলিশ মিউজিয়াম। এটি হলো 14 নম্বর রুম। এই 14 নম্বর রুমে কিন্তু রয়েছে আগ্নেয়াস্ত্রের ইতিহাস। এটি কিন্তু সত্যরঞ্জন বসুর কাছ থেকে কিন্তু 6 চেম্বারের রিভলভার উদ্ধার করা হয়েছিল। পাশেই 13 নম্বর কক্ষ, এখানে রয়েছে পিস্তল।
12 নম্বর রুমে কিন্তু রয়েছে রাইফেল বা গাদা বন্দুক। চলুন দেখা যাক। এটি হলো 13 নম্বর কক্ষ। মহাত্মা গান্ধী কলকাতাতে 13ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত লোহার বারযুক্ত স্টেন গান। এটি একটি স্টেন গান, বাবা ফার্স্ট টাইম দেখলাম। 10 নম্বরে রয়েছে হলওয়েল মনুমেন্ট। ন নম্বর কক্ষে রয়েছে রাইটার্স বিল্ডিং আক্রমণের একটি। এটি হল 8 নম্বর কক্ষ। চার্লস টেগার্সের উপর প্রচেষ্টা ও যুগান্তর গ্রুপ কার্যক্রম। এটি হল 7 নম্বর কক্ষ। নাটঘর ডাকাতি মামলা ও বরানগর গ্রুপের কার্যক্রম। এটি হল 6 নম্বর কক্ষ। অস্ত্র গোলাবারুদ বাজেয়াপ্ত। এটি হল 5 নম্বর কক্ষ। আগরপাড়া ডাকাতি মামলা ও পুলিশ কর্মীর ওপর হামলা। এটি হল 4 নম্বর কক্ষ। আরবি বদ্দা অস্ত্র লুট মামলা। এটি হল 3 নম্বর কক্ষ। ধুলদিয়া ডাকাতি মামলা ও ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা। এটি কক্ষ নম্বর 2, ঢাকা ষড়যন্ত্র মামলা। এটি হল প্রথম কক্ষ। বই বোমা পাঠানো হয়েছিল ডিএস কিংসফোর্ডকে, আলিপুর ষড়যন্ত্র মামলা। এই জেল মিউজিয়ামে
এখানে মোট 14খানা কক্ষ রয়েছে। এটা কক্ষ 1, আর সেই লাস্ট পর্যন্ত রয়েছে কক্ষ নাম্বার 14, মানে 14খানা কক্ষ রয়েছে। আপনারা এখান থেকে 1, 2, 3, 4 করে পরপর দেখতে পারেন। আমি আপনাদেরকে একটু উল্টো করে দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আমি 14 নম্বর থেকে 14, 13, 12, 11 করে দেখিয়েছি। আলিপুর জেল মিউজিয়ামের ভিতরেও কিন্তু একটি মিউজিয়াম রয়েছে, পুলিশ মিউজিয়াম। আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন, বেশ ভালো। এখানে কিন্তু পরপর দিক নির্দেশ করে দেওয়া হয়েছে। প্রদর্শনী কক্ষ, সুভেনির কফি শপ, একান্তে কিচেন, লাইট সাউন্ড শো আছে। কাজী নজরুল কক্ষ কিন্তু ঠিক ডান দিকে রয়েছে এইখানে। তো চলুন একবার আপনাদেরকে কাজী নজরুল ইসলামের কক্ষটি আমি একবার দেখাই। এখন আমরা প্রবেশ করছি কাজী নজরুল ইসলামের কক্ষে। চলুন দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাচ্ছি কাজী নজরুল ইসলামের কক্ষটি। নজরুল কক্ষ দেখার পর এখন আমি প্রবেশ করছি ঐতিহাসিক কারা কক্ষ। চলুন একবার ভিতরে ঢুকে দেখা যাক কি আছে ঐতিহাসিক কারা কক্ষে। 3 নম্বর ওয়ার্ড থেকে আমি দেখা শুরু করছি। প্রবেশ করার রাস্তাটি এইটি। ও বাবা, বেশ বড়। চলুন আরো ভিতরে প্রবেশ করি। কত বড় জায়গা নিয়ে একবার দেখুন। আমরা এখন প্রবেশ করছি আরেকটি, এটা হলো ওয়ার্ড নাম্বার 4। আগেরটা আপনাদের দেখালাম ওয়ার্ড নম্বর 3, যেটা হলো এই বিল্ডিংটা, ভিতরে প্রায় অনেকটা বড় জায়গা নিয়ে। এটা হলো ওয়ার্ড নাম্বার 4। ওয়ার্ড নাম্বার 4-এ চলুন আমরা প্রবেশ করি। উপরে যাওয়ার কিন্তু আরেকটি রাস্তা রয়েছে, সিঁড়ি রয়েছে এই সাইডে, কিন্তু দুঃখজনক সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারবো না। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একজন কয়েদি এখানে ঝাড় দিচ্ছেন। ওয়াও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েদিরা যেখানে থাকেন সেখানে তারা নিজেরাই স্নান করেন, এখানেই কাপড় কাচেন। এটি হলো কয়েদিদের শোয়ার জায়গা, যেখানে শুতেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন বসে আছে এখানে। কি করছিস? জোরসে লাগা। হ্যাঁ, জোরসে লাগা বেড়া, জোরসে লাগা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জোরসে লাগা। ইনি মনে হচ্ছেন জেলের সব কয়েদিদের সর্দার। একটু ভালো খাতির যত্ন করা হচ্ছে ওনাকে। তো ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। এখানে এই কয়েদিদেরকে চুলদাড়ি কাটানো হতো। উফ, খুবই দুঃখজনক দৃশ্য সত্যি। এরকম মর্মান্তিক দৃশ্য দেখাও খুব কষ্টকর। কিভাবে অত্যাচার করা
হচ্ছে ইংরেজদের শাসনে। তো এখানে না আসলে পর্যন্ত আপনারা দেখতে পারবেন না যে আলিপুর জেল মিউজিয়ামে বা আলিপুর জেল, তো আগে আলিপুর জেল ছিল আগে, এখন সেটা মিউজিয়ামে পরিণত হয়েছে। এই আলিপুর জেলে কিভাবে তাদেরকে রাখা হতো, কিভাবে অত্যাচার করা হতো, তা আপনারা পারলে সময় করে একবার আসুন। হয়তো আপনারা এসেছেন, যারা এসেছেন খুবই ভালো করেছেন, যারা আসেননি তারা অবশ্যই আসুন, এসে দেখুন। চলুন এবার আমরা আর্ট গ্যালারির দিকে প্রবেশ করি। এই রাস্তাটা সোজা চলে গেছে, এটি আর্ট গ্যালারির দিকে যায়। আচ্ছা, জেল মিউজিয়ামের ভিতরেও কিন্তু ফুড জোন রয়েছে। আপনারা যারা খাওয়া দাওয়া করতে চান, ঠিক এখান দিয়ে রাস্তাটা রয়েছে, ওইখানে ফুড জোন রয়েছে। চলুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই হলো সেই ফুড জোন। আপনারা কিন্তু এখানে এসে পছন্দ মতন খাওয়া দাওয়া করতে পারেন। চা, বিস্কুট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, সবকিছু খাওয়া দাওয়া অ্যাভেলেবেল না? আচ্ছা 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 আচ্ছা। টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, টেবিল চেয়ারে বসে কিন্তু আপনারা খেতে পারেন, দেখতে পারেন। ফুড জোনের পাশে কিন্তু আরেকটা সেলের মতন দেখছি, প্রায় দোতলা সেল। এই একটা সেল চেয়ে উপরেও একটি রয়েছে। উপরে হয়তো আমরা যেতে পারবো না, কত বড় বড় লাইট। চলুন একবার এখানে প্রবেশ করি। এখানে আমরা দেখতে পাবেন একটি পিস্তলের, দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুসরণে এটি তৈরি করা। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম উপরে যাওয়ার রাস্তা আছে কিনা, তাই কিন্তু উপরে যাওয়ার রাস্তা রয়েছে। এই যে পিস্তলটা আপনাদেরকে দেখালাম, দীনেশ গুপ্তের যে পিস্তলটা, পিস্তলের পাশে কিন্তু সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে আপনারা উপরেও যেতে পারেন। যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না তাদের জন্য কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে, আপনারা লিফটে করে উপরে যেতে পারেন। এই রয়েছে সিঁড়ি, আপনারা কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে পারেন। এই হলো সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা, আমি সিঁড়ি ধরেই যাব। আর যারা লিফটে করে যেতে চান, যারা সিঁড়ি ধরে উপরে উঠতে পারবেন না, তাদের জন্য কিন্তু এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু লিফট দিয়ে উপরে উঠতে পারেন। একবার দেখিয়ে দিই আপনাদেরকে। মাত্র একটা ফ্লোরই রয়েছে, উপরে উঠতে পারেন। আমরা সিঁড়ি দিয়ে যাবো, সিঁড়ি দিয়ে যাবো, সিঁড়ি দিয়ে চল। তো চলুন আমরা সিঁড়ি দিয়ে এবার উপরে উঠি। এই হলো সিঁড়ি। জওহরলাল নেহরুর ফটো সাইডে রয়েছে। এদিকে রয়েছে চিত্তরঞ্জন দাসের ছবি। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে প্রায় উপরে উঠছি। আপনারা দেখতে পারেন সিঁড়ি দিয়ে এইভাবে উঠছি উপরে। আমরা এই সিঁড়ি দিয়ে আমরা কোনো উপরে উঠছি। গৃহ থেকে ঋষি শ্রী অরবিন্দের জীবন, এই সেই রুমটি, কক্ষটি। ভারতের মুক্তি সংগ্রামে বাংলার তৃতীয় পর্ব, দ্বিতীয় পর্ব সব রয়েছে। এটি হলো পর্ব তৃতীয়, এটি পর্ব দ্বিতীয়, এটি হলো প্রথম পর্ব। পার্ট 1, 2, 3 করে এরকম করা হয়েছে। 3টে ঘর রয়েছে, 201, 202 ও 203। তো দর্শক বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি রুম নাম্বার 201 পার্ট 1, এটা হলো ভারতের মুক্তি সংগ্রামের বাংলা, এটি আপনাদেরকে ভিতরে ঢুকে আমি দেখাচ্ছি। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, এটা পার্ট 2। চলুন এটা ভিতরে ঢুকে প্রবেশ করা যাক।
ভারতের মুক্তি সংগ্রামের বাংলা, এটা হলো পার্ট 3, 3 নম্বর ঘর। লাইট অ্যান্ড সাউন্ড শো মানে ধ্বনি বা আলো প্রদর্শনী, এটা কিন্তু এইখানে করা হয়। এর জন্য কিন্তু আলাদা মূল্য দিতে হয় 100 টাকা করে। আপনারা এন্ট্রি করবেন 30 টাকা। আর যদি আপনারা সন্ধ্যার সময় যদি ধ্বনি আর আলো শো যদি দেখতে চান, তাহলে কিন্তু 100 টাকা ও 30 টাকা এক্সট্রা, মানে 130 টাকা আপনাদেরকে এক্সট্রা দিতে হবে। এখানে বসার জায়গা রয়েছে, আর ওইখানে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে কিন্তু সব দেখানো হয়। একটি কক্ষ রয়েছে, স্থায়ী প্রদর্শনী। এই মিউজিয়ামটি কিন্তু বেশ বড় মিউজিয়াম, মানে এত দেখার জিনিস রয়েছে, দেখার জায়গা রয়েছে, মানে এটি দেখতে গেলে কিন্তু আপনাদের পুরো দিনটাই হয়তো কভার হয়ে যেতে পারে। প্রায় 4-5 ঘন্টা লেগে যেতে পারে আপনাদেরকে পুরো জিনিসটা দেখতে। তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে পারেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন। ফার্স্ট টাইম আসলাম আমি এই আলিপুর জেল মিউজিয়ামে, আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের জন্য এতটুকুই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।